আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে আমরা এই সেমিনারটা করছি, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস প্র্যাকটিসেস ফর দি কর্পোরেট হাউসেস। প্রথমে আমি দু একটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ অর্গানাইজেশন হচ্ছে সারা বিশ্বব্যাপী অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট এনজিও অ্যান্ড দ্য 4th র্যাঙ্ক এনজিও অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে এটা কে রেটিং করেছে? ইউএনএসকো। এবং ইউএনএসকোর রেটিং এর পরে এটা হচ্ছে সারা বিশ্বে যেখানে যখন কোনো ক্রাইসিস হয় হিউম্যানিটির উপরে, সেইখানে উপস্থিত থাকে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘের যে প্রতিষ্ঠাতা তার নামেই, এবং এটা ডাইরেক্ট ভারত সেবাশ্রমের ইনস্টিটিউট, প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। এই প্রণবানন্দ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি 2008 সালে শুরু হয়েছিল দুটো মাত্র স্টুডেন্ট দিয়ে, এবং সেই প্রণবানন্দ ইনস্টিটিউটের এখন টোটাল স্টুডেন্ট স্ট্রেংথ হচ্ছে 35,000। মনে রাখবে এইচআর এর সবচেয়ে শুভ দিন এসে যাচ্ছে। এইচআর এর এতদিন এইচআর গুলো কর্পোরেট হাউস অব্দি আটকে ছিল, তারা কিন্তু ওই কর্পোরেট হাউসের ভেতরেই কিন্তু তাদের দরজা জানলা সবটাই ওদের ভেতরে ছিল। এখন কিন্তু প্রতিটা কর্পোরেট হাউসের এইচআর ম্যানেজার্সরা বা এইচআর ক্যাডার্সরা বা এইচআর প্রফেশনালসরা they will play the most significant role। এবং এই আর্টিকেলটা এবং এই যে এর উপরে ফ্ল্যাশিংস গুলো যখন হচ্ছিল, ইন্টারন্যাশনাল কংগ্রেস হচ্ছিল, আমি তাই ইন্টারন্যাশনাল কংগ্রেসটা দেখছিলাম। দেখার পরে আই হ্যাড অল দ্য অপরচুনিটি টু গো থ্রু দ্য ওয়েবিনার। তখন আমি দেখলাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট will play the one of the most important role। কেন রোল? এবারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট will be a corporate level। কর্পোরেট মানে কি? কর্পোরেট মানে হচ্ছে, অনেকে কর্পোরেট বলতে ভাবে বোধহয় কর্পোরেট মানে হচ্ছে বড় বিজনেস হাউস। নো, কর্পোরেট হচ্ছে অনেক কটা ডিভিশনকে যারা লিঙ্ক করে বা অনেক কটা অর্গানাইজেশনসকে যারা মিলিয়ে কাজ করে তাদেরকে বলা হয় কর্পোরেট। যেরকম স্যামসং ইজ আ কর্পোরেট, স্যামসংয়ের আন্ডারে অন্তত 500 ইন্ডাস্ট্রিজ আছে। তোমরা সোনি অ্যাজ এ কর্পোরেট, সোনির আন্ডারে জাপানে অন্তত 200 ইন্ডাস্ট্রি আছে। সো এইরকম সব ইন্ডাস্ট্রিজ গুলো, তাহলে এতদিন আমরা কর্পোরেট ম্যানেজার্সকে আমরা ভেবেছিলাম একটা বড় কোম্পানি, বড় মাল্টি স্টোরি বিল্ডিং এর ভেতরে, একটা চেম্বারের ভেতরে, এসি রুমের ভেতরে একটা হাই কর্পোরেট ম্যানেজার। কিন্তু এখন কিন্তু তা নয়। কর্পোরেট ম্যানেজার্স উইল গো ডাউন দি লাইন। ডাউন দি লাইন মানে একদম গ্রাসরুট লেভেল অব্দি তারা যাবে। এটা মনে করি এইচআর প্রফেশনালস যারা আজকে তোমরা এইচআর এর কোর্স করেছো, হিউম্যান রিসোর্স কোর্স করে, অনেকেই ভাবে এইচআর ইজ লিমিটেড অনলি ফর ম্যানেজমেন্ট। এটা কিন্তু ভুল কথা। এইচআর ইজ অ্যাপ্লিকেড টু এভরিথিং। যেখানে মানুষ জুড়ে আছে, আর কোনটায় মানুষ নেই? আমার একটা খুব বড় বাড়ি আছে, সেখানে কোনো মানুষ নেই, বাড়িটার কোনো মূল্য নেই। আমার বিরাট কিছু একটা কারখানা আছে, সেখানে কিন্তু মানুষ নেই। মানুষ হচ্ছে সবচেয়ে বড় রিসোর্স। ম্যানিং, এই ম্যান পাওয়ার, সমস্ত দিক দিয়ে যদি আমরা রিসোর্স দিয়ে, ইকোনমিক্স দিয়ে দেখি, ওয়ান অফ দি বিগেস্ট রিসোর্স হচ্ছে ম্যান পাওয়ার। আর যদি আমি ম্যানেজমেন্ট দিয়ে দেখি তাহলে দেখবো ম্যানিং। আমি ওই ম্যান পাওয়ারটাকে কিভাবে কোথায় আমি প্রজেক্ট করবো, এন্ড দ্যাট ইজ হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আজকে আমাদের এখানে অনেক জুনিয়র যারা আজকে কলেজে আছে, কালকে দে উইল বিকাম দ্য হিউম্যান রিসোর্স ম্যানেজার্স। তাহলে আমি তাদের উদ্দেশ্য বলছি, আজকে যে 21st সেঞ্চুরিতে যে হিউম্যান রিসোর্সের যে 100 জন যারা কোয়ালিফাইড এবং প্রফেশনাল এক্সপার্টাইজ পারসন যে ডেলিগেটস হিসেবে, তারা কি বলছে? ইট ইজ দ্য চ্যালেঞ্জিং জব ফর টুমরো। দে আর দ্য চ্যালেঞ্জিং জব অ্যান্ড দ্য ডাইনামিক এনভায়রনমেন্ট। তাতে তোমাকে কি কভার করতে হবে? লার্জ টু টাইনি সেক্টরস। তুমি শুধু এইচআর ওপরটা শিখলে হবে না, তোমাকে ডাউন দি লাইন। তাই আই এম নাও কলিং ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য to give his valued presentation before this August gathering. So amar Sudipto, over to Dr. Sudipto Bhattacharya, who is also the senior faculty and also a teacher for all over the world, international level teacher uni management এবং ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি উনি দায়িত্বে আছেন। তো ওইখান থেকে ভেলোর থেকে উনি ক্লাস নিচ্ছেন তোমাদের। So I think it is a great privilege for the students who have joined this webinar.
Over to Dr. Bhattacharya. সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। কিছু জিনিস আগে বলে শুরু করে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি একটা কথা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো হিউম্যানকে আমরা রিসোর্স মনে করি, কিন্তু কোনো একজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি হিউম্যান রিসোর্সকে কি হিউম্যান রিসোর্স মনে করেন? উনি কিন্তু উত্তর দিয়েছিলেন, আমি হিউম্যানকে রিসোর্স মনে করি না। কেননা একটা মোমবাতি যেরকম জ্বলতে 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 মোম হয়ে গলে যায়, গিয়ে সেই মোমটাকে যদি আমরা কোনো একটা পাত্রের মধ্যে না ধরতে পারি, আবার নতুন করে যেরকম মোমবাতি তৈরি করা যায় না, সেটা ওয়েস্ট হয়ে যায়। সেই জন্য উনি বলেছিলেন যে না, মোমবাতির আসল উদ্দেশ্য হচ্ছে আলোটাই দেওয়া। তো সেই আলোটা কিন্তু অনেক ক্ষেত্রে সোর্স হিসেবে কাজ করে, নট অ্যাজ আ রিসোর্স। তো হিউম্যান ইজ অলওয়েজ টু বি কনসিডার্ড অ্যাজ সোর্স, নট আ রিসোর্স। যে রিসোর্সটা একবার শেষ হয়ে গেলে সেটাকে কিন্তু রিপ্লেনিশ করা বা নতুন করে ফিরে পাওয়াটা খুব মুশকিল। প্রত্যেকটা মানুষের একটা স্বকীয়তা আছে, এবং তাই জন্য প্রত্যেকটা মানুষ যখন তার কর্মকুশলতার মাধ্যমে কোন একটা জিনিস কন্ট্রিবিউট করে, সেটা অর্গানাইজেশনে হোক, সেটা সব থেকে ছোট অর্গানাইজেশনকে আমরা বলে মনে করি পরিবার, সেই পরিবারই হোক, বা নিজের জীবনে যে কোনো ক্ষেত্রেই, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতেই হোক, সেই রিসোর্স হিসেবে কাজ করে না, সেই সেখানে সোর্স হিসেবে কাজ করে। মাঝখানে একটা ছবি রেখেছি আমি। এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা ফল, সে কিন্তু অন্যান্য ফলের সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার একটা নিজস্ব পজিশন রয়েছে। সেই পজিশনের জন্য সে হয়তো অন্য ফলগুলোকে ওপর থেকে দেখতে পাচ্ছে। তো যে কোনো সংগঠনে সাংগঠনিক যে শক্তি, সেটা কিন্তু টিম থেকে আসে। সব মানুষের মধ্যে যে সাংগঠনিক শক্তি থাকে, একসঙ্গে কাজ করার প্রবণতা থাকে, সেখান থেকে আসে। একটা সংস্থায় যখন কেউ ইন্টারভিউ দিতে যায়, যে জিনিসটা সব থেকে প্রয়োজন পড়ে, সেই জিনিসটা হচ্ছে আস্ক, ASK, আস্ক। একদম প্রথম যে জিনিসটা দেখা হয় সেটা নলেজ। তো কারোর মধ্যে সেই নলেজটা আছে কি নেই, সেই নলেজটা কোন কোন ক্ষেত্রে কাজটা যেটা করতে দেওয়া হবে তাকে, তার জন্য প্রযোজ্য কিনা। তো প্রথমটা হচ্ছে কে বা আজকের কে। তারপরে আসে স্কিল। স্কিল মানে কর্মকুশলতা, যে আমার মধ্যে নলেজ আছে, কিন্তু সেই নলেজটাকে আমি টাইম মতন, জায়গা মতন মানুষের সঙ্গে একত্রিত ভাবে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আর লাস্টে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা দিয়ে শব্দটা শুরু, সেটা হচ্ছে অ্যাটিটিউড। তো অ্যাটিটিউড, স্কিল আর নলেজ, মানুষের মধ্যে নলেজ থাকতে পারে, স্কিল থাকতে পারে, দুটো সংমিশ্রণে সে কিন্তু পরিপূর্ণতাটা পায় না যতক্ষণ না তার মধ্যে অ্যাটিটিউড না থাকে। অ্যাটিটিউড বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, সেটা হচ্ছে সারা জীবন ধরে শিখে যাওয়া, শিক্ষানবিশ থাকার যে মানসিকতা। তো আমি এই শুরুটা যখন করলাম অ্যাবাউট দ্য টপিক, এখানটায় আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, একটা কোম্পানি কি কি কারণে কারোর কাছে অ্যাট্রাকটিভ হতে পারে। যেরকম এখানে একটা বিজনেস টুডের একটা সার্ভে, তার রেজাল্ট আমি এখানে রেখেছি, যে আমি কোনো একজন খুব ইম্পর্টেন্ট, খুব নোন, খুব প্রভাবশালী বা প্রথিতযশা একজন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এইটা আমাকে অ্যাট্রাক্ট করে, 8% বলেছে। বা আমি আমার রিজিয়নে বা সারা পৃথিবী ব্যাপী একটা কর্ম কাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবো, 10% বলেছে। তো এরকম ভাবে যদি তোমরা বিভিন্ন পার্সেন্টেজ ওয়াইজ দেখো, তাহলে দেখবে যে আমি একটা নতুন কোনো ফাংশনাল রোলে ঢুকতে পারবো, কোনো একটা নতুন জব লোকেশনে কাজ করতে পারবো, নতুন একটা টিমের সঙ্গে কাজ করতে পারবো, আমি একটা ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে কাজ করতে পারবো। সেরকম ভাবে আমি নতুন একটা কিছু শেখার সুযোগ খুঁজে পাবো, একটা নতুন ক্রস কালচারাল সেটিং এ কাজ করতে পারবো, যেখানে আমার সঙ্গে কাজ করবে অন্যান্য দেশে শিক্ষিত মানুষজন, অন্যান্য সংস্কৃতিতে বড় হয়ে ওঠা মানুষজন, যাদের নতুন কর্মকুশলতা আমাকে অনেক বেশি এনরিচ করতে পারবে। ডেফিনেটলি আমরা জীবনের সঙ্গে জীবিকাকে সম্পৃক্ত করি, কম্পেনসেশন এবং বেনিফিটস, এবং সবসময় আমরা চাই যে ধীরে ধীরে আমরা একটা সংস্থার মধ্যে যত গ্রো করব,
তখন হায়ার জব রোল এবং রেসপন্সিবিলিটি আমাদেরকে প্রোৎসাহিত করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে আসা যাক যেটা সবার, হিয়ার আই এম গোইং টু স্পিক অ্যাবাউট দ্য স্কিল লেভেল। তো এই স্কিল লেভেলের মধ্যে হোয়াট আর দ্য থিংস উই আর গোইং টু ইনক্লুড? Definitely, when we are approaching a board to be interviewed, a board where I will be interviewed for my different level of skills, I talk about my knowledge, about my ability to learn, whatever my ability to train myself up, the experiences I am bringing on the board, the competence I have, the spatial skills are basically known as competence, the advanced training which I can undergo or which I have already undergone. So whenever we prepare for one interview, remember what is most important is know about the company. So nowadays what happens, we are having all the information at the click of the mouse. You are appearing for an interview, remember the same biodata or resume won't help you to appear for all the different interviews. You have to keep on customizing your resume or biodata according to the position which you aspire for. যে পজিশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পজিশনে যোগদান করার জন্য তোমাকে তোমার বায়োডাটা বা রিজিউমেকে বারবার পরিচালিত করতে হবে। For that work, you require to know about the company, the exact job requirements which you require for it. Therefore, what is most important is know about the company, know about the starting to growth of the company, the products, the services they are doing, know about their clients, what would the clients of the company, the customers of the company has to say about that company. সবথেকে বড় আরেকটা জিনিস হচ্ছে কোম্পানির যে কালচার, the corporate culture in which you have to fit into after you join the job. The culture of the company has to imbibe with you the required skills for which you have to work for. তো এই কর্পোরেট কালচারটা কিন্তু জানার জন্য ডেফিনেটলি কর্পোরেটে গিয়ে কাজ করাটা দরকার, সেই কোম্পানিতে যোগদান করা দরকার। But you can always know about the corporate culture through the feedback of the suppliers, through feedback of the competitors, through the feedback of the stakeholders, of the shareholders of the company, the feedback of the employees of the company, the ex-employees and the current employees. তো তাই জন্য এই জিনিসটা ভীষণ দরকার যে কোনো একটা ইন্টারভিউ এর জন্য কিভাবে তৈরি হবে। আমি এই স্লাইড থেকে এখন আপাতত স্কিপ করব, if required I'll come back later. তো চার ধরনের এমপ্লয়ি, we have found that there are 4 different types of employees which we find. Some are called the critical ones, without whom the job can't go ahead. They are having long-term relationship with the company. Company invests heavily on them. Then becomes the employees who are professionals, the skilled and the semi-skilled ones. একটা জিনিস মাথায় রাখতে হবে, there are people who are semi-skilled with their attitude to learn, they can be skilled, and there are people who are professionals, they have worked in multiple number of companies, but they join the company bringing in lot of hybrid type of experience, long-term, short-term experiences. আমি টোলে টোলে পড়েছি আজকে, রিককে ধরে ধরে নিয়ে বাসন। So what happens is we have lower investments on these professional, skilled and semi-skilled people because they have joined the company, and after they have joined the company, they bring on the board lot of experience and competence along with them. They are not like the critical ones who have been there for long term, but they are here for medium long term. Then comes the people who are called the doers. These are called the transactional relationship people who are for short term or can be for long term. Again, the investment on the company is again low. So 8 তিনটে জিনিস, these criticals, professional, semi-skilled and skilled ones and the doers, these 3 are the people usually are at the entry level. People who are doing classes here, they belong to or will be belonging to these 3 groups of people. And I told you how you have to prepare while you approach a board which is going to interview you. And finally comes people who are specialists, like the consultants, like the mentors, like the people who are advisors to the board.
So they sometimes have very long-term relationship with the owners of the company, to the people who are at the higher hierarchy of the company, and initially the investment on them are pretty high. So these are এবার আরেকটা জিনিস দেখতে পারো, along the x-axis and the y-axis you find the skill level. So the skill level in the x-axis is from low to high, while the skill uniqueness are from low to high on the y-axis. So this gives you a full insight into different types of people who are working in a company. Moving forward, we are going to talk about the different types of employment contracts we have. There are contracts which are full-time, they are part-timers, they are freelancers which does not join the company in their payrolls, but as and when required they come in. Apprentices or interns who join the company from institutes, works with the company, and then leave after being certified that they have completed the work. Then there are vendors and contractors who works with the company on project basis. You have temporary employees, the permanent ones, and the zero-hour employees. Zero-hour employees are those employees who start at the very beginning of the project, and as and when required, you can call upon them for any crisis management. Now, when we talk about these employment contracts, sometimes in India, we don't have a written mandate of employment contracts for local employees. অনেক জায়গায় কিন্তু এরকম কোনো written contract থাকে না, which at times creates a lot of confusion, but companies are using nowadays contracts to limit risk and define the terms and conditions of employment. So যখনই কেউ কোনো, whenever somebody joins any particular company, he is bound by certain rules. The rules even from both sides. The company has certain rules to follow for the employee, and similarly the employee has to follow certain rules when they have to align with the employers. So এর মধ্যে থাকে যে you can't align yourself with any other businesses, full-time or part-time. Then you have to give a notice period before you want to leave the job. Similarly, the company also gives you notice period and terms and conditions of employment. Now, there are certain laws which actually guides this. There is something which is quite an old law, the Company Act 1956 and the Contract Act 1872. These govern the employment conditions in India, and both the state and federal government, the central and the state government, they create this law pertaining to the employment, so that it does not complicate things, and employee and employer, they comply to this law that are at times going to solve issues. The HR managers are bound by all this. তোমরা যারা ভবিষ্যতে human resource management এ কাজ করবে, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে you have to develop all these employment contracts in accordance to this, so that there is no future litigation issues, any legal issues assigned with the job. So ekhantaয়, this is a particular slide which shows, this is a particular slide which shows about the garment industry and the different types of wages which are attached to this. So here we find that a worker will be able to afford these things in his life, the 7 things which has been highlighted here: food, rent or shelter, healthcare, education, then you have clothing, transportation and savings. So company যখন when they fix up the wage, they have to understand that this living wage is to run the human life, and it is the right of the human beings to ask for a respectable wage all over the world. এটা নিয়ে বহু সংগ্রাম হয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এইসব সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল, and they work for this harmony between the workforce and the employers. এখানে একটা জিনিস সবাই লিখে নিতে পারো, there is something which you can write. There is something called Millennium Development Goals. Millennium Development Goals was seen when the century started, the 2000 or Y2K আমরা কথাটা বলি, so Y2K started. So this is the Millennium Development Goals which gave way to Sustainable Development Goals বা SDG.
MDG to SDG. In MDG, basically, what we saw is there are 5 P's which are very important when you think about the employment opportunity. What are these 5 P's? Planet, people, prosperity, peace, and partnership. Planet, people, prosperity, partnership, and peace. These are the 5 P which are very important, which defines the good level of working between the employer and the employee. So here comes something which we talk about, the Minimum Wages Act 1948, where all the employers in the organized sector, they must provide the basic cost of living to employee categories specified within the act. And what is most important is the Code on Wages Bill 2019, which enables the federal government, the central government, to fix minimum statutory wage for millions of workers. Remember that whenever a company is not doing well, whether in challenging times like this coronavirus time, you can't immediately just dismiss your workers. Nowadays, you will find that a lot of companies are laying off their staff. Laying off their staff means because the quantum of business has gone down. যে কর্মকাণ্ড তার অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় হ্রাস হয়েছে, কমে গেছে। তাই জন্য what is happening is they are now employing less number of workers and laying off the others. Their job is not gone. They are still in the payrolls, but they won't be getting the salary till the date when the new type of orders, new type of work comes in where they can be employed. Another very important thing is non-discrimination for payment of wages. Men and women should be paid equal. They are same in the eye of the law of wages. So the Equal Remuneration Act 1976, this mandates the non-discrimination for payments, and Payment of Wages Act 1936 orders the timely disbursement of wages to employees. So on a company, they disburse the wages to the employees on day 1 to day 7 within that period of time. Now, payment of wages, there is also a minimum wage limit which amounts to forced labor. If you are not giving that, you will be considered to be, exploiting forced labor. This is prohibited under the bonded labor system, which we talked about is the Abolition Act of 1976. So companies, what they should do, they should ensure that the employment contracts consider this while defining the terms and conditions of the remuneration for employees. So এই জিনিসটা বলার পর when we talk about employment, we definitely have to talk more about the termination of employment, because people are all professionals in the market. So whenever you get better opportunity, you move on from one company to another company. So the correct procedure for termination of employment follows serious social media misconduct. So sometimes in social media, অনেক সময় দেখা যায় যে কোম্পানির কাজ করার সময় they are misutilizing their time for which they are getting paid. So for that, there is employee education, warnings, written and verbal notices, and there is opportunity to respond. Now, what are the clauses which guides or govern the termination of employment? Employees in India may only be terminated as per the terms and conditions of the Employment Act, basically. So companies should always notify the employees before they are terminated, and there is always a condition for laying off. Just now I was talking about the condition in which the federal and the state government level laws, they go for terminating workers or laying off. So the conditions drafted in the company contract cannot supersede these legal status. So termination without notice is totally prohibited. Kono notice na diye terminate kora jay na. There is always a law which guides that the employee also has a chance to protect his case. So termination periods vary by function and length of the employment. This is very important from the scope of the employment law. So now if you see the different types of leaves which the company offers. So sometimes we get something like a family leave,
which comes as paid maternity leave, paid paternity leave, paid adoption leave even, and paid foster child leave and paid surrogacy leave. So all these leaves are now, institutionalized, legalized, and it's a legitimate claim of the employees. So here in this particular slide, you can find out that exactly what are the percentage of the different types of leaves which were granted in 2016, 17, and 18. Gradually, we find that these paid maternity leaves have gone up, and companies are happy to grant it. Okay, even childless couples, they go for adoption or foster child or surrogate motherhood leaves. So for this, definitely these are legalized now. So here comes certain things which are Maternity Benefits Amendment Act 2017. Now this applies to all shops. কেউ যদি কোনো রিটেল মলেও কাজ করে, if somebody is working in retail malls or even shops or in retail outlets or even e-commerce websites like Amazon or Flipkart or eBay and any other establishment that employ over 10 workers, then you fall under this act. And under this act, 26 weeks of paid leave is available for women for the first 2 children and 12 weeks subsequently. So companies are employing more than 50 people must also provide creche service. So এরকমও দেখা গেছে যে বহু কোম্পানি যাদের 100 জন 120 জন 150 জন কর্মী নিয়ে কাজ করে, তাদের কিন্তু একটা ছোট মন্টেসরি ইউনিট বা ডে কেয়ার সিস্টেম ফর দ্য কিডস সেটাও চালাতে হয়। So Paternity Benefit Bill 2017, the Paternity Benefit Bill of 2017, this also talks, and this has been discussed in the parliamentary session. Foreign companies like Microsoft and IKEA, they have already included this as a mutually decided paternity leave clause within their company policy. This practice has been well received by the Indian workforce and lauded as a very good HR move. Here, what I am going to read out here is, while considering companies for employment, most employees say higher role and responsibility would attract them the most. All performers are impatient and want to take on bigger responsibilities as the need to constantly learn is very high, said Krish Sankar, the ED for Human Resources at telecom major Bharti Airtel. So it is very important for all of us to understand, it's not the remuneration, it's not the compensation package always drives us. So this is important. Now, if you see the, this particular slide where it comes, in 2012, the top 25 companies, Google, Accenture, TCS, Infosys, Larsen & Toubro, they have really phenomenally good corporate culture. That culture which supports each other. It does not rule out the politics in the workplace, but it's a very happy organization to work for, where you have growth potential, you have a sense of belonging. That as a responsible employee, what are your responsibilities like? So definitely these are again very important. Know thy policy, know the policy of the company. You have to trust your instincts so that you are aligned to the policy. Say no to any sort of undue advantages, unfair advantages or unfair privileges given to you. You have to support other employees in their distress. You have to learn to deal with situations, and professionalism in behavior and attitude you have to develop, even through your dresses, through your gestures. So it's very important for you to cultivate this dignity at the workplace, which is your right basically. So this is something which is important moving forward. Now, there is something which has got a lot of momentum in these few years. So we have found that there are harassment cases at workplaces, both for men and women, and there are laws now which has come up. So these harassment cases of women at workplace involves prevention, prohibition, and redressal. All the three things of prevention, prohibition, and redressal. This act is of 2013.
much more recent in its foundation. So any organization which is having more than 10 employees has to comply by this, and the complaints should be actively pursued, evidence and redressed immediately. The employer has this responsibility to guarantee employee safety. The companies must draft appropriate HR policies within the firm and ensure that they are clearly communicated to all personnel. Whether it is a public sector unit or a private sector unit, these are very, very important nowadays. The HR personnel should keep on organizing workshops or sensitizing programs for encouraging communication among the employees to promote an organization culture which is indiscriminatory and which is safe and secure for both men and women. So it's not only always the women are harassed, the men are also harassed, and this has come over a period of time through experiences, and this has now been equally addressed by all the companies at large. Now, different types of leaves. We all know that leave is a very integral part, but it should not be considered as a right always. It's actually a privilege. So the leaves which we have are the earned leave, which we start accumulating after you have worked for certain duration in the company. Then you have half pay leaves also, which you can take not for the full day. Then you have extraordinary leaves. You can commute leaves from your, what should I say, from only taking the leave to cash benefits. Leave which are not due, advance leave you can take child care leave, maternity and paternity leaves. The study leaves are also given. At times, some company gives you free operation, sabbatical or study leaves, which you can take forward and join any other institute for your furthering the career. The child adoption leave. Now, casual leave is not a recognized form of leave and not subject to any rules made by the government of India, and it cannot be combined with any other kind of leave. So whenever you are taking a casual leave, remember, you can't have an earned leave attached with this casual leave. So sometimes it can be combined with a special casual leave if required. So we have public holidays and work weeks. So knowing this is very important, because if you are joining a company or you are already working with that company, you should know that these public holidays and work weeks are important, because number of work days you spend in a company finally gives you the number of earned leaves you are going to have. So on these days of public holidays like your Independence Day, Republic Day and Gandhi Jayanti, you have all institutions which are closed, public or private. And remember that, government approvals is necessary for any organizations to function on these days. Sometimes we say that emergency services can't stop, like your hospitals, travel agencies are also allowed to operate over 24 hours across 365 days. And you always have to furnish an annual list of holidays and weekly offs which will be available to employees at the beginning of the year. So we have another law, which is the Factories Act 1948, which provides the maximum number of work hours and amount of overtime wages to be paid to the labor's employees. So this is again a very important clause which has to be followed by all the HR personnel employed in the company, and it's a privilege offered to the employees who are working in that company. So these are some of the 10 soft skills for any customer service jobs which are required. So you should develop a very good communication skills. But remember, a communication can only be complete when you have proper listening skills. You should have a self-control, what you can do at each point of time with whom. You should have a positive attitude towards your workplace and towards your work. You should be assertive in telling yes or no in situations. You should be able to resolve conflicts and show empathetic behavior. So empathy means if you are like that in that particular sort of job, putting yourself in somebody's shoes. So that is called empathize with a co-worker. Then depersonalization, you should not have any sort of bias for anybody.
you should be having a depersonalization attitude towards the people with whom you are working. You should take responsibility of doing the job. If you find that somebody is lacking somewhere or some physical ailments are there, then you should go ahead to take the responsibility. তো তোমাকে এগিয়ে যেতে হবে যদি দেখা যায় যে কখনো কারোর অক্ষমতা আছে কোনো একটা কাজ করার জন্য যেখানে তোমার টিম সাফার করে যাবে, your organization is going to suffer. If you have time in your disposal, you have to go ahead and take the responsibility. And definitely in situations of conflict, situations of tension, a sense of humor is always going to play very important role to complete the work. So there are certain restrictive clauses in employment contracts. The Contract Act 1872, this necessitates the fundamental rights of all citizens to carry on any profession, trade or business. তাই জন্য অনেকগুলো জিনিস বলা হয়, there is something called non-compete, non-disclosure, non-solicitation and garden leave clauses are examples of restrictive clauses that only can be imposed by the court if plausible grounds with respect to time period and nature of activities involved are provided. So এগুলো অনেক স্পেশাল কেসে দেওয়া হয়. These are spelled out in employment contracts, and the best way to ensure enforceability is to restrict the scope of these clauses as much as possible within this dimension of non-compete, non-disclosure, non-solicitation and garden leaves, which does not guarantee any legal protection to employees. So what এবারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে আসছি, why do employers use social media for recruitment? এটা খুব ইম্পর্টেন্ট যে যারা এখানে ক্লাস করছো, those who want to make a career in a profession, definitely you have to maintain digital footprints. You have to upload whatever best you have done in the social media, in the internet. You have to create a very good LinkedIn profile, which talks about your strengths. You can upload a lot of your work in YouTube and also in Facebook. So all these links you can always give, and your participation in the internet is of great importance. So recruit candidates who might not apply otherwise. So there can be an advertisement given. একটা advertisement দেওয়া হয়েছে যেখানে হয়তো দেখা গেল যে শুধুমাত্র যারা কিনা অ্যাপ্লাই করেছে তাদের থেকে কিন্তু কোম্পানি চুজ করছে না। দেখা যাচ্ছে যে they also have their HR people who are scanning the social media and finding out that who can be better suited for this job. So they are trying to find out a round person in a round hole, not a square person for a round hole. So saving money also at times helps when you go for social media recruitment, target a specific level of job and increase the company's brand recognition. So তাই জন্যে আজকের দিনে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়াতে তুমি নিজের ভিজিবিলিটি কতটা বাড়াতে পারবে. So that is very important for getting job recruitments done. Now these social media platforms do employers check basically. The 48% they check LinkedIn, 46% check Facebook. But remember, once you are in the company, you can't work in Facebook and LinkedIn at that point of time. So whenever you are at home, try to build up your own digital footprints in LinkedIn, Facebook, Twitter, Instagram, so on and so forth. So it's very important nowadays to use social media for the best of the benefits for your own resume, for your own biodata, for your future progression. So there is something now which becomes very important, the gratuity and the provident fund. The Payment of Gratuity Act 1972, it provides the guidelines for gratuity owed to an employee, and the number of years of service actually is the criteria for deciding the amount of gratuity owed. And this payment by the company is legal, it's obligated by law. So they can't denounce this and they have to pay for it. So they must be given to the employee in case of retirement, resignation, disablement due to accident of illness, death of the employee, or however, if an employee is dismissed by a proven criminal or moral reason. So whatever might be the reason, discipline or indisciplinary motive, so gratuity has to be paid, but in case of criminal or moral reason,
gratuity is not owed, so you can go away with the gratuity as an employer if a criminal proceeding has been proved. So similarly, EPFO is there, the Employees Provident Fund organization, which oversees and regulates the EPF. And under this scheme, the employer and the employee contribution an equal amount, which we call CPF, Contributory Provident Fund, which is accessible to the employee at certain point in their career. The EPF scheme is mandatory for a salary below 15,000 or US dollars of 220, and it's voluntary thereafter. So those who are not having EPF, which is below 15,000 and they have a salary more than that, usually it goes for Contributory Provident Fund scheme by the employer. So this is the recruitment pyramid, basically the listing of the leads, then job posting which happens, then you filter the talent, candidates are tracked from social media and the applications which has come in, then the interview, and finally the hiring. So these are the flow chart, actually the recruitment pyramid, which actually helps in illustrating the steps to vet the potential talent. Sometimes now in this type of crisis situation, lot of onboarding is happening through virtual media. So virtual onboarding is happening, and people are joining online, and they are given orientation to the company culture and everything online also. So to optimize the hiring process basically and to make better employee decisions, companies are deploying the above mentioned tactics. And aside from this, recruiters can also leverage the existing leads from the database to hire prospective candidates. অনেকে যারা human resource management course করে, they also go ahead in building up an organization called consulting firms, which are headhunting organization. They work for bigger organization to provide candidates for prospective recruiting. Okay, so finally comes the impact of digitalization. So what happens? Today's workforce are gradually becoming more and more virtual. Firms and employees both require real-time employee information to improve critical efficiencies and maintain core compliances within the organization. এখন যেটা হয়ে দাঁড়াচ্ছে, HR এর অনেক কাজকর্ম কিন্তু ভার্চুয়াল হয়ে যাচ্ছে. We know that now payments are no longer done. They are all credited to the online accounts, and a lot of value-added services of front offices, investment for growth services and innovations are provided virtually. So digital technology through apps and in-house databases are especially getting more and more importance in service and consultancy sector. তো এখন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে আমরা যখনই কোনো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিই, তখনই আমাদের যে মোবাইল, সেই মোবাইল যদি স্মার্টফোন হয়, সেখানে আমাদের অ্যাপের মধ্যে আমরা আপডেটস পেয়ে যাই যে আমরা কটায় অর্গানাইজেশনে ঢুকলাম and কটায় অর্গানাইজেশন থেকে ছেড়ে বেরিয়ে আসছি. So this impact of digitalization is also very important. Adaptive work culture. So finally what happens? Now we have gone for multi-skilled organization where we can work from different cultures, from different time zones and different places. So it has become now more holistic in nature. That 9 to 5 time pattern is going away, the traditional work culture. So organizations are also incorporating the idea of work-life balance. Work-life balance আমরা কাকে বলি? আমাদের সকলেরই একটা জীবন রয়েছে আর একটা জীবিকা রয়েছে. We have a life and a livelihood. So what happens, what is more important is, if you are very tense at home, you can't contribute properly in work. And similarly, if you are very tense at work, you can't come back home and have a peaceful livelihood. So it is very important that the concerns, the organization, they give you a holistic idea about the work-life balance into their corporate culture. They bring in organizational value and fostering a balance between employee satisfaction and productivity. It is very important to find happiness and peace at workplace. So these boost the employee retention and loyalty for the company. So here is me. Thank you for being such a patient audience. And these are my contacts, which I have tried to cover majority of the portion. Hopefully, I haven't done any injustice. আমার মনে হয় যে আমি তোমাদের খুব একটা বোর করিনি. একটা কথা শেষ করার আগে বলি
it is very important to have a follow-up of 3F in life. 3F. First স্টেপটা হচ্ছে ফোকাস, পরের স্টেপটা হচ্ছে ফর্ম, আর লাস্ট স্টেপটা হচ্ছে ফ্লো। Thank you for giving this opportunity. আবার PIMT, যোগমায়া দেবী কলেজ এবং অন্যান্য যে কলেজগুলো এখানে পার্টিসিপেট করলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি প্রফেসর দে এবং দ্য টেকনিক্যাল টিম which gave such a good support. Thank you everybody. আপনারা আজকে যে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করলেন, আশা করি আপনাদের কাজের ক্ষেত্রে একটা খুব একটা পাথওয়ে হয়ে থাকবে।